৮০-র দশক ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন। তবে তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। অর্থনীতি ঠিক করাতে বিপুল অর্থ ব্যয়, চিত্রকর্ম সংগ্রহে মনোযোগ বেশি তার। জুতা, গ্রাউন্ড, গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করেছেন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। মত প্রকাশের স্বাধীনতা নেই, বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে সরকারি বাহিনী ও মার্কোস। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পলাতক স্বৈরা শাসকেরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। আদৌ কি সত্য? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরেই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। পলাতক স্বৈরা শাসক কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। ৮০-র দশক ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন। তবে তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। অর্থনীতি ঠিক করাতে বিপুল অর্থ ব্যয়, চিত্রকর্ম সংগ্রহে মনোযোগ বেশি তার। জুতা, গ্রাউন্ড, গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করেছেন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস। মত প্রকাশের স্বাধীনতা নেই, বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে সরকারি বাহিনী। মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম এরই মধ্যে নিষ্ঠুরতম স্বৈরা শাসকের তকমা পেয়ে গেছেন মার্কোস। এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপিনোরা। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। ১৯৮৬ সালে সে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেয় মার্কোস। ৩ বছরের মাথায় নির্বাসনে মৃত্যু ঘটে ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের। করুণ পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ এক ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ২০০১ সালে। এর পুনরাবৃত্তি ঘটে ২০০৪ সালের নির্বাচনেও। বিপত্তিতে পড়েন সংবিধান স্থগিত করে নিজের শাসনকালকে দীর্ঘায়িত করা নিয়ে। ২০০৭ সালের শেষ দিকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেনজির ভুট্টো। পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতীয় নির্বাচন স্থগিত করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পারভেজ মোশাররফ, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গণরোষের মুখে পড়তে হয় তাকে। এরপর ২০০৮ সালের নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটে। এমন পরিস্থিতিতে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ। এই অবস্থায় পদত্যাগ করে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর নানা প্রয়াসের পরে দেশে ফেরা বা রাজনীতিতে পুনর্বাসন কোনোটি নিশ্চিত করতে পারেননি তিনি। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গত বছর দুবাইয়ের এক হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। গত কয়েক দশকে এমন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরা শাসক, কিন্তু দেশ ত্যাগ করে পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করেছেন। আর হাতে গোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি। আর এই প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্ট্রিগুইনশিট প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রিয়াজ বলেন, স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হয় তখন তাদের অধিকাংশই দেশ থেকে বাধ্য হয়। অতীতে যেসব দেশ তাদের সমর্থন করেছে, সাহায্য করেছে, তারা তাদের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সেই আশ্রয় লাভে সক্ষম হয় না, কারণ এইসব দেশের কাছে তাদের আর কোনো গুরুত্ব থাকে না। তাদের কেন্দ্র করে এসব সরকারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে না। এছাড়া স্বদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের কারণে এই ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আর নিজেদের পুনর্নির্বাসিত করতে পারে না। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। তাদের অধিকাংশ কেবল ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় না, তারা আক্ষরিক অর্থেই আস্থা করে জীবনযাপন করতে বাধ্য হন। কোনো স্বৈরা শাসক নিজ দেশে ফিরতে পেরেছিলেন ঠিকই, তবে তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। এমন এক স্বৈরা শাসক বলিভিয়ার ইভো মোরালেস। দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রেসিডেন্ট ছিলেন তিনি। সেই জায়গা থেকে শুরুতেই জবানবন্দিও দিয়েছিলেন। তার কিছু সংস্কার বেশ জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু যেন তেন উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রয়াস তাকে এক পর্যায়ে জনগণের সামনে উপস্থাপন করে স্বৈরা শাসক হিসেবে। তিনি টানা মেয়াদে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে নির্বাচন কারচুপির অভিযোগে বিক্ষোভ শুরু হয়। গণরোষের মুখে পদত্যাগ করে মেক্সিকোয় পালিয়ে যান তিনি। পরে দেশে ফিরলেও রাজনীতিতে আর সুবিধা করতে পারেননি তিনি। স্বদেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারে পার করতে হয়েছে চিলির স্বৈরা শাসক আগস্তো পিনোশোকে। ক্ষমতা হারানোর পর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশের একটি আদালত পরোয়ানার ভিত্তিতে লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার।
তাকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় দায়ের করা হয় মামলা। সেই মামলার দায় নিয়ে 91 বছর বয়সে পিনোস যখন মারা যান তখন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে 300 ফৌজদারি অপরাধ মামলা চলছিল। শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করে 2022 সালের এপ্রিলে। দেশটির প্রেসিডেন্ট তখন গোতাবায়া রাজাপাকসে আর প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দ্রা রাজাপাকসে। শ্রীলঙ্কার অর্থনীতি মারাত্মক পরিণতির জন্য দায়ী করা হয় রাজাপাকসের পরিবারকেই। দেশের মোট অর্থনীতির প্রায় 3/4 তাদের নিয়ন্ত্রণেই ছিল। আবার সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন সহ নানা অপরাধের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যে জনরোষের মুখে পড়ে রাজাপাকসের পরিবার। মে মাসে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দ্রা রাজাপাকসে। জুলাইয়ে গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে তাকে 14 দিনের ভিজিট পাস দেওয়া হয়। এখানে অবস্থানকালে 14 জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। 15 জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগ ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার। পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। এরপর 1.5 মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে তিনি ফেরত আসেন নিজ দেশে, যদিও এখনও রাজনীতিতে ফিরতে পারেননি গোতাবায়া রাজাপাকসে। টিউনিশিয়ার স্বৈরা শাসক জাইন আল আবেদিন বেল আলীর বিরুদ্ধে 2011 সালে ব্যাপক গণ অভ্যুত্থান শুরু হয়, যা জেসমিন বিপ্লব নামে পরিচিত। এটি একসময় জন্ম হয় আরব বসন্তের। সেই বিপ্লবের এক পর্যায়ে বেনি আলীর 23 বছরের মসনদ হাতছাড়া হয়। ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করেন। 83 বছর বয়সে সেখানে মৃত্যু হয় তার। স্বৈরা শাসকের নির্বাসিত জীবন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর উৎস যদি আগের জায়গায় থেকে যায়, যেমন প্রধানমন্ত্রী কয়েকজনকে সরিয়ে ক্ষমতা কাঠামো সামান্য পরিবর্তনের চেষ্টা করা হয়, যদি পুরনো ক্ষমতা কাঠামো থেকে যায় তাহলে একটি চ্যালেঞ্জ হতে পারে। আর যদি আগের ক্ষমতা কাঠামো 2-3 স্তরে ভেঙে যায় তাহলে পুরনোদের ফিরে আসার আর সুযোগ থাকে না। এই জন্য স্বৈরশাসকের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রীয় কাঠামো, ক্ষমতার উৎস গণ অভ্যুত্থানকারীদের দ্বারা পরিবর্তন করতে হয়। আফগানিস্তান 2014 সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন আশরাফ গনি। তবে 2021 সালের 21 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সৈন্যদের শেষ দলটি আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। এর সঙ্গে সঙ্গে একের পর এক শহর দখলের অভিযান শুরু করে দেন তালেবানরা। এরই ধারাবাহিকতায় কাবুলে অভিযান চালায়। তালেবানদের প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি চলে আসার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় আশরাফ গনিকে। কিন্তু দেশ পালানো শাসকদের মধ্যে তার অবস্থানটি ছিল ভিন্ন। তিনি খালি হাতে দেশ ত্যাগ করেননি, বরং 4টি গাড়ি, হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে ওমান হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। 2021 সাল থেকে সেখানে মানবিক আশ্রয়ে আছেন এই নেতা। নিজ দেশ ও রাজনীতি কোনোটিতেই ফেরা হয়নি আফগান এই নেতার। এই প্রসঙ্গে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম বলেন, স্বৈরা শাসকরা দেশে ফেরত আসতে না পারার কারণ হলো দেশে যে সরকার ক্ষমতায় থাকে তাদের অনুকূলে থাকে না। ফিলিপাইন্সের মার্কোস চলে যাওয়ার পর তার বিরোধী সরকার ক্ষমতায় আসে। বিরোধী সরকার কখনো চাইবে না যে সে এসে ক্ষমতায় বসুক। আর যদি অনুকূল হয়ও বটে, ক্ষমতা এমন একটি জিনিস, নিজের মানুষও ক্ষমতায় পরিবর্তন করতে চায় না। আওয়ামী লীগের যেসব নেতা 75-এর বঙ্গবন্ধুর মৃত্যুর পর বিদেশে চলে গিয়েছিলেন তারা কেউ ফিরে আসেননি। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এলো, নেতারা একজন আরেকজনের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চাইবেন না। এই জন্য বিদেশে একবার চলে গেলে ফেভারেবল সরকার থাকলেও দেশে আসা সম্ভব হয় না। আনফেভারেবল সরকার থাকলে তা আরও সম্ভব নয়। আর জনগণ আসলে চায় না বলেই তারা ফেরত আসতে পারেন না। ফেরত আসলেও জনগণ চায় না বলে রাজনীতিতে তাদের পুনর্বাসন ঘটে না। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগকারীদের তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশে শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তিনি। গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা বর্তমান ভারতের নিরাপদ আশ্রয়ে আছেন তিনি। তার যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনার এরই মধ্যে প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে। ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মা আর রাজনীতি করবেন না বলে শুরুতেই ঘোষণা দেন, যদিও পরে এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে রাজনীতিতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এই প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান বলেন, এই ধরনের ঘটনায় ফেরার চান্স থাকে যদি পার্টি হিসেবে তারা খুবই শক্তিশালী হয়। শক্তিশালী না হলে ফেরার খুব বেশি সুযোগ থাকে না। আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে শক্তিশালী নয়, তাদের পুরো শক্তি একজনের মধ্যে। এই সাংগঠনিক শক্তি শুধু বিশৃঙ্খলা তৈরি করতে পারে।
কিন্তু শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে না। যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালিয়েছে এর মাধ্যমে তারা কয়েক প্রজন্মের সমর্থন হারিয়েছে। দেশে ফেরা তাদের জন্য খুব একটা সহজ হবে না। আন্দোলন দমন করতে আওয়ামী লীগ যে উপায়ে হত্যা করেছে তা খুবই নজিরবিহীন। তাদের দল এখন মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। তিনি বলেন, বৈশ্বিকভাবে গণহত্যার বিচারের জন্য আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের মতো প্রতিষ্ঠান রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলে ওনার পরিস্থিতি আরও খারাপ হবে। এটাকে পরে যদি সাধারণ হত্যাকাণ্ড হিসেবেও দেখা হয় তবুও ওনার পরিস্থিতি খুব একটা ভালো হওয়ার কথা নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই পর্যন্ত যতগুলো স্বৈরা শাসক তাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের হত্যা, বিভিন্ন ধরনের জুলুম করেছে, তারা এক সময় ওই দেশের জনগণ দ্বারাই গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং দেশের বাইরে যাবার পর তারা আবার অনেকভাবে চেষ্টা করেছেন দেশের ক্ষমতায় আসার, কিন্তু পরবর্তীতে তারাও আসতে পারেন নাই। এরকম বিভিন্ন ধরনের তথ্যপাত্র রয়েছে যে একবার নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে সে আর পুনরায় আর দেশে আসতে পারেন নাই, এবং সে তো আসেনি না, তার সন্তানরাও এসেছে কিন্তু ক্ষমতায় থাকার পর বেশি দিন না থাকার পর আবার পদত্যাগ করে নির্বাসিত হয়েছেন। এরকম ইতিহাস বহু রয়েছে। তো সেরকম ইতিহাস বাংলাদেশের শেখ হাসিনার পক্ষেও আসছে। শেখ হাসিনা আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কিনা সেটাই প্রশ্ন থেকে যায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।